সে হলে এমন একজন রাজনীতিবিদ, কথায় কখনো কোনো ছাড় দিবে না, সেটা বাস্তবতা থাকুক আর না থাকুক। উনি একাধিকবার বলেছে যে কোথায় জান্নাতের কথা বলেছে, ভোট দিলে যাবে, একটা বলে দিক আমি রাজনীতি করব না। সেই কথা আবার সংসদেও একজন এমপি বলেছে যে কোথায় বলেছি। পরে ওনাদের সাথে সাথে শত শত ভিডিও ভাইরাল হয়ে গেছে সামাজিক মাধ্যমে। অর্থাৎ ওনরাই বলে, আমির মহোদয় বলে যে কে বলেছে আমাদের মধ্যে আমরা রাজনীতি করবো না, 10টা 20টা 15টা দেখায়। আমি তো নিজেই মনে করেন টকশোতে ব্যারিস্টার শাহরিয়ার সাহেব, সে বলেছে আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে জামাত এবং দাড়িপাল্লা ছাড়া কোনো উপায় নাই, নো অপশন। 3টা টকশো দেখেছে, যমুনা টিভি এইগুলাও পরে এটা বলে। আপনার ওনাদের সেলিম সাহেব, এই সেলিম সাহেব 4-5টা সবাই বলেছে যে আপনি যদি জান্নাতে যান, দাড়িপাল্লায় ভোট দেন, তাহলে জান্নাতে যেতে পারে। এরকম এরকম মনে করেন 20-25টা আছে। কিন্তু এরা তো আবার এরা বলে যে আমাদের মধ্যে যদি একজন ধর্ষক দেখাইতে পারেন, একজন দুর্নীতিবাজ দেখাইতে পারেন। এই যে দেখেন সরকারি চাউল জামাতের আমির, সরকারি ওই ইমাম মুয়াজ্জিমদের এটা ওনরা নিয়ে গেছে বাড়িতে। আবার ইমাম নাম দিয়ে টাকা নিচ্ছে, সে যখন কখনো ইমামতি করে নাই। আপনাদের পেপার পত্রিকায় কাল বেলায় কমপক্ষে আমি আপনাকে 100 দেখাইতে পারবো এই দুর্নীতি, এই দখল, এই ধর্ষণ। আজকে দেখেন যে ধর্ষণগুলো যেখানে দেখতেছেন, মাদ্রাসার শিক্ষক এবং ইমাম আবার মুয়াজ্জিম, এই যে বেশিরভাগ এইটা কেন আপনার এখানে শিবিরের ছেলে ধরা পড়ে পরকীয়া করতে গিয়ে। তো সবকিছু আসলে ওনরা মুখে যেটা বলে সেইটা কিন্তু করে না। আমি এই গোলাম পরোয়ার যে বলছে আমাদের উপর অসন্তুষ্ট হয়েছে, আমি তো মনে করি যে জামাতরে আল্লাহ তাআলা খারিজ করে দিয়েছে যে তোমরা কোনো মুসলমানই নাই। এই কেন আপনি দেখেন যে আল্লাহর সাথে তারা পাল্লা দিছে। আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি যারা মুসলমান, আর ওনরা ওনাদের প্রতিষ্ঠাতা মওদুদ, সে বলছে যে এই যে মোহাম্মদের আমার লাঠির সমান ক্ষমতা নাই মোহাম্মদ। আবার বর্তমানেও ওনাদের যে একজন প্রার্থী ছিল শিশির, সে 3টা পূজা মণ্ডপে গিয়ে বলেছে যে বিষ্ণু কৃষ্ণ যা মোহাম্মদও তাই, মানে অর্থাৎ এটাকে হেলা ফেলা বলে, ছোট করে কথা বলা হয়। এবং ওনরা বলেছে যে এই কথা বললে এইটা মুনাফেক হবে, এইটা বললে এইটা হবে, সেই কাজগুলোই ওনরা বেশি করে। আমি সবচাইতে বাংলাদেশে দূরে হইলো আমি দেলোয়ার হোসেন সাইদি সাহেবের হজ শুনতে চাইতাম। দূরে হইলো মুন্সিগঞ্জ করতে চাই, আমি হল থেকে বন্ধু বান্ধব নিয়ে যাইতাম, ওনার হজ শুনতাম, ইসলামী তাফসির শুনতাম। উনি নিজে বলেছে যে যে মুসলমান হবে বা ইসলাম দাবি করবে তাইলে তার পূজা মণ্ডপে যেতে পারে না, যাবে না। এবং পূজাকে তো কোনোই কয়, কিন্তু ওনরা কিন্তু করেছে, ওনার ছেলেও করেছে শামীম চাইনি। এখন যে আমরা করি না, আমরা তো ভাই এই কথা বলি নাই। আমার কথা হচ্ছে কি যে একজন ইমাম, তার পিছনে এলাকার সবাই নামাজ পড়ে। এই যে আবুল বাশার জামাতের নেতা আল জাজিরা না মানে অর্থাৎ শরীয়তপুর জাজিরায় আবার শিক্ষক, সে যে ধরা পড়লো, সে বলতেছে আমাকে শয়তানে দাগা দিছে। এই দাগা কেন দিবে? আমার কথা হচ্ছে যে একজন ইমাম কোনো খারাপ কাজ করতে পারে না, কিন্তু একজন নেশাখোর, একজন জুয়ারি, একজন সুদখোর, ঘুষখোর, হারামখোর, সে করলে হয়তোবা অনেকে অনেক কিছু বলবে না। এখন জামাত যে কথাগুলো বলে সেগুলো তো রাখিই না, বরঞ্চ একেবারে সমাজের সাথে প্রতারণা। আমি সেইটাও বলতে চাই না, আমি বলতে চাই যে আপনারা সমালোচনা করবেন এবং সরকারি দলকে শক্তভাবে ধরবেন। সেইটা কি যে আপনি এইখানে ব্রিজ করার কথা, এই ব্রিজ এখানে লাগবে না, ব্রিজ লাগবে এইখানে, সেইটা যখন ঘুরাইয়া নিবে তখন বুঝবো যে আপনারা সঠিকভাবে করতেছেন। এই কাজটা আপনারা সঠিক করতেছেন না, এইভাবে এইভাবে এটা লাভবান বা এইটা সুবিধা, এইটা যদি করতে পারে তাহলে সেইটা হচ্ছে বিরোধী দলের সঠিক কথা। কিন্তু আপনার অহেতুক যেটা যুক্তি নাই এই ধরনের সমালোচনা এইটা সেটা সবকিছু করতেছেন। এখন আপনি যেটা বলেছেন যে আমি আরেকটা কথা বলতে চাই যে এই যে আসিফ মাহমুদ সজীব ভাইয়া যেটা বলেছে যে আপনারা যদি পিস্তল বন্দুক এগুলো আনেন, তারা কিন্তু মানে কামান লাঠি বা এগুলো আনতে পারবে, এবং ভায়োলেন্সের কথা কিন্তু ওরা মনে করিয়ে দিয়েছে। ভায়োলেন্স যদি আপনারা চান, তো আপনারা কি আসলে চান কিনা? অল্প বিদ্যা যেমন ভয়ঙ্কর, তখন অল্প আলোতে যারা বসবাস করে বেশি আলোতে গেলে
তখন তারা দেখে যে আলোর এত বিস্মরণ যে যেটা চিন্তা করতে পারে না। এই ছেলে হইলে বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিবাজ, প্রমাণিত। আজকে দেখেন ঠিকাদারি দিয়ে সচিবের সই না নিয়ে কাজ করে টাকা নিয়ে নিছে, করেছে সেটা শুধু তো সেইটাই না, চ্যালেঞ্জ করেছে, চ্যালেঞ্জ তো সবগুলোই করে, চ্যালেঞ্জ তো সবগুলোই করে। ওই যে ওসমান হাদি শহীদ হয়েছে, সে বলেছে যে ৭১ শেষ করে দিয়েছে চেতনা আওয়ামী লীগ, আর এই ২৪ শেষ করে দিয়েছে জামাত এবং এই এনসিপি নামক শুরুতে যারা করেছে। আপনি কি চ্যালেঞ্জ করবে? যখন সরকার গঠন হয়েছে, আমাদের এই হাসিনুর ভাই ভালোভাবে জানে, আমি অনেক কাছাকাছি ছিলাম, তখন বলেছিল যারা এই সরকারে যাবে তারা কোনো নির্বাচন করতে পারবে না, কোনো দল করতে পারবে না। সেইখানে দলও করেছে, আবার নির্বাচনও করতে চাইছিল। আপনি এই ধানমন্ডিতে বাড়ি বাসা কেনে কেমনে কিনে? ও তো ফুটপাত থেকে জুতা কিনতো, ও ফুটপাত থেকে শার্ট কিনতো, আমরা দেখেছি। আমি একটা জুলাইতে ১ সেকেন্ডের জন্য আমি আন্দোলন বাদ দিই না, এবং আমার এই ছেলে পিছনে বসা, এই ছেলেকে নিয়ে গেছি ম্যাট্রিক পাস করবে, আপনার পরীক্ষা দিয়েই নামছে। অতএব আপনি এটা শেষ করে দিয়েছে। আমি বিএনপির বলবো না যে আপনি বলেছেন দুর্নীতি করে না, অবশ্যই করলে আপনারা ধরবেন, সেইটাকে একেবারে ন্যাংটা করে ফেলাইতে হইবে। বাংলাদেশ সবার মঙ্গলের জন্য, বাংলাদেশ আমি ভালো চাই, আমি কেন এগুলো করবে? আমরা জুলাই আন্দোলন করেছি, আমরা আয়নাঘরে গিয়েছি, আমরা পায়ে গুলিবিদ্ধ হয়েছি, রিমান্ড জেলে গিয়েছি, আর বিএনপির এক লোক এসে আজকে দুর্নীতি করবে, আপনার এইটা তো কোনোভাবে তোয়াক্কা করা যাবে না, কোনো সুবিধাই দেওয়া যাবে না। ঠিক আমি বলছি এইগুলো ধরতে হবে। আপনি প্রমাণিত যে এই আসিফ মাহমুদ লুবি তার বাবাকে ঠিকাদারি লাইসেন্স দিছে, আপনি কয়টা প্রমাণ চান? আপনার শেখ হাসিনা ভারতে বসে বলছে যে আমি ১৭ বছরে আমার পিয়ন ৪০০ কোটি টাকা দুর্নীতি করছে, আর আসিফ মাহমুদের এপিএস মাত্র ৬ মাসও হয়নি ৩৪৪ কোটি টাকা দুর্নীতি করছে। আপনি এটিকে কি মনে করেন? আপনি কেন আসিফ মাহমুদ ফজরের সময় এক ছেলে মব সৃষ্টি করে এক জায়গায় টাকা আনবে, সেইখানে হেলমেট পরে ও যাবে, এটা ভাইরাল হয়েছে না? সেই ভিডিও দেখা গেছে না? আপনি এটাকে অস্বীকার করতে পারবেন? ভাই, আপনি ওয়েস্ট ইন্ডিজে হাঁসের মাংস খোঁজে, পরিবেশ তো হাঁসের মাংসের না, কিন্তু এখন অনেক টাকা পয়সা হলে কত কিছু শখ হয়, কেন ওইখানে হাঁসের মাংস খুঁজলো? এটা আপনাকে একটা উদাহরণ দিলাম। আমি বলেছি যে বদলি বাণিজ্য, আপনার মব সৃষ্টি করে টাকা আদায়, এবং হাজার হাজার ওর সাথে যারা ছিল, এই যে নীলা ইসরাফিল প্রমাণ দিয়ে বলতেছে, ওর নামে মামলা করুক, প্রমাণ দিয়ে। নীলা ইসরাফিল কমপক্ষে পর্যন্ত ১০০টা প্রমাণ দিয়ে ১০০টা বিষয় বলেছে। আপনি নীলা ইসরাফিলের নামে মামলা করুক, আমি সব মানে সর্বশেষ। জি, শেষ করবেন। এখন আমি আপনাকে বলতে চাচ্ছি যে বিএনপি সঠিক পথে আছে, সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতেছে, ভারত বা বহির্বিশ্বের সাথে সেইভাবে সম্পর্ক রাখতেছে, চায়নার সাথে রাখতেছে। আপনার আমি বিরোধী দলকে অনুরোধ জানাবো যে আপনারা যতই যা বলেন, আপনারা যে ভোট দেখাচ্ছেন, এত ভোট আপনারা পান নাই। আমি নিজে প্রমাণিত যে নির্বাচনের আগে ভোট বাক্স ভরা হয়েছিল, যেহেতু প্রশাসন এবং অন্তর্বর্তীকালীন সরকার ম্যানেজ করে ফেলেছিল। একটা পর্যায়ে গিয়ে সেটা থামাই দিয়েছে দেশপ্রেমিক আর্মিরা। থামানোর কারণে আপনারা আর হতে পারেন না, কারণ আপনারা কিন্তু ইলিয়াস বলেছিল ২০০ থেকে ২৫০ সিট পাবেন। এখন আপনাদের এত ভোট নাই বাংলাদেশে, আপনারা যতই যা বলেন মানুষ জানে ভালোভাবে। তাই আপনারা বিরোধী দল থেকে যদি সরকারি দলে আসতে চান, গঠনমূলক গ্রহণযোগ্য যেটা আন্দোলন করলে, এখন আপনাদের যদি শেখ হাসিনা পালাই না যাইতো, গুপ্ত সুপ্ত লুঙ্গির তলে থাকা গুপ্ত মহিলা ওনাদের সংগঠনে কিন্তু আমরা জানতাম না। এখন যেখানে ভুক্তভোগীর বাবা স্পষ্টভাবে বলেছে আমার আর কিছু বলার নয়, আমাকে কেউ প্রশ্ন করবেন না, আমাকে নিয়ে রাজনীতি করবেন না, দেশের প্রধানমন্ত্রী এসেছে, আমি আমার সবকিছু পেয়েছি, বিচারও হবে। আমার এই ভাই বলেছে যে ওই যে ভুক্তভোগী বলল যে বাংলাদেশে আমি কারো কাছে বিচার চাই না, বিচার হবে না, সেই ব্যক্তি বলল যে আমি বিচার পাবো। এবং কেন বলছে?
এইটাই পরিবর্তন, এইটাই ওই ভুক্তভোগী কিন্তু প্রতিবাদ করেছে। এই ধরনেরই প্রতিবাদ দরকার। উনি বলেছে যে আমি কার কাছে বিচার চাবো, খালেদা জিয়া যেরকম বলছিল যে আমি আল্লাহর কাছে বিচার চাই, আমাকে এক কাপড়ে বের করে দিয়েছে, আমি কারো কাছে বিচার চাই না। ঠিক ওই ভদ্রলোকও কিন্তু এইটাই বলেছে যে বাংলাদেশে বিচার হবে, কার কাছে বিচার চাবো, বিচার হবে না। এইটাই প্রতিবাদ করায় প্রধানমন্ত্রী বলছে যে না, তোমাকে 72 ঘন্টার মধ্যে চার্জশিট দেওয়া হবে, তোমার এইটার বিচার করা হবে, অল্প সময়ের মধ্যে বিচার করা হবে। এইটাই প্রতিবাদ, এইটাই রুখে দাঁড়ানো। কিন্তু একটা মীমাংসিত বিষয় হয়ে যাওয়ার পরে যারা মানববন্ধন করে অতি দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়, এইটা কোনোভাবে মেনে নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ।